যে কোন কি খেলে নাকি ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, কি খেলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে। ওজন হঠাৎ করে বিনা কারণে জিমেও যাচ্ছেন না, খাবারও কন্ট্রোল করছেন না, কিন্তু সিগনিফিকেন্ট ওয়েট লস হয়। যদি মাঝে মাঝে জ্বর আসে, এই ধরনের জিনিসগুলো কোনো লাম্প হচ্ছে, সেই জায়গাগুলোকে একদমই ইগনোর করা উচিত নয়। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং নারী বা স্বামী এবং স্ত্রী দুজনেরই ইভ্যালুয়েশন হওয়াটা দরকার। খেলাধুলোতে এনগেজ করতে 2 মাস বাদে দেখি ওজন বাড়িয়ে এসছে। আমি তখন বললাম খেলাধুলোয় দেননি? বললো হ্যাঁ দিয়েছি। বললো কিসে দিয়েছেন? বললো চেসে। তো যখন একটি বাচ্চা জন্মায় তখন প্রথম প্রশ্নটা থাকে ছেলে না মেয়ে, কি হয়েছে। হ্যাঁ, কিন্তু একবারও কেউ জিজ্ঞেস করে না যে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা। একজন মানুষ পৃথিবীতে আসে একজন চিকিৎসকের হাত ধরেই। জীবনের প্রথম কান্না থেকে শেষ লড়াই, প্রতিটি কঠিন মুহূর্তে যে মানুষটি নিঃশব্দে পাশে থাকেন তিনিই একজন ডাক্তার। সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে থাকে হাজারো দায়িত্ব, অগণিত নির্ঘুম রাত আর অসংখ্য মানুষের বেঁচে থাকার গল্প। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা। ডক্টরস ডের এই বিশেষ পর্বে আজ আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর সন্দীপ সেনগুপ্ত। নমস্কার, স্বাগত। ধন্যবাদ। আপনাকে আজ এই ডক্টরস ডেতে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে কিংবদন্তি চিকিৎসক, আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ভারতরত্ন শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস, এবং আমরা বিগত বেশ কয়েক বছর ধরেই ডক্টরস ডে, ইন্টারন্যাশনাল ডক্টরস ডে আমরা পালন করছি। এবং আজকে আবার অদ্ভুতভাবে সিএ ডেও, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ডক্টরস দুটো ডেই কিন্তু একই দিনে পালন হয়। তো চিকিৎসক দিবসে আমাদের বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের মানবিকতা সবকিছু যেন আরেকটু উন্নতির দিকে এগোয়। একদমই তাই। তো একজন গাইনোকোলজিস্ট হিসেবে আপনার কাছে এই দিনটির গুরুত্ব কি? এই গুরুত্ব অসীম, কারণ আমি গর্ব করে বলতে পারি যে মেডিকেল ফিল্ডে যতগুলো স্ট্রিম আছে তার মধ্যে আমরাই বোধহয় একমাত্র যারা একই সঙ্গে 2 বা তার বেশি, যদি যমজ বাচ্চা থাকে পেটের ভেতরে তাহলে তার বেশি সংখ্যক প্রাণকে একসাথে আমরা টেক কেয়ার করতে পারি। কাজেই জন্ম থেকে জন্মের সূত্রপাত তো আমাদের হাতে হয়। শুধু জন্মের কেন, যখন মাতৃ জঠরে একজন শিশু থাকে তখন ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত প্রায় 10 মাস ধরে, তখনও তো তার পরিচর্যা এবং মায়ের পরিচর্যা আমাদের হাতেই থাকে। তাদের পরিষেবা, চিকিৎসা এবং তার স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে। আর প্রত্যেক চিকিৎসকের 2-3টে সত্তা আছে। একটা হচ্ছে তিনি চিকিৎসা করছেন, তিনি পেশেন্ট দেখছেন, রোগীদের দেখছেন, ওষুধ লিখছেন, অপারেশন করছেন। আমরা তো প্রচুর অপারেশন করি। একদম। তো তার পাশাপাশি একজন শিক্ষক হিসেবে যারা প্রচলিত শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, যেমন আমরা আছি, তারা তো বটেই, যারা চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত নেই সরাসরিভাবে, তারাও বিভিন্ন পাবলিক অ্যাওয়ারনেস করতে পারেন। সমাজকর্মী হিসেবে তাদের গুরুত্ব রয়েছে, কারণ তাদের কাছে মানুষ আসে, তারা মানুষরা তাদের কথা শোনে। কাজে এই দিকগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্লাস হচ্ছে চিকিৎসক যেহেতু একটা খুব দায়িত্বশীল এবং শ্রদ্ধা করেন মানুষেরা, এটা তো ঠিকই যে হয়তো কিছুটা অনেক ত্রুটি বিচ্যুতির কারণে বা যে কোনো কারণেই এই শ্রদ্ধার ব্যাপারটা আগের থেকে কমেছে, কিন্তু তবুও তো মানুষের ভরসার একটা জায়গা আছে। কাজে আমাদের চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক গঠন, মানসিক গঠন সবকিছুই এমন হওয়া দরকার যাতে আমরা রোল মডেল হতে পারি। একদম তাই। তো একজন সুস্থ মহিলার বছরে অন্তত কতবার গাইনোকোলজিস্টের কাছে চেক আপ করা উচিত? দেখুন, গাইনোকোলজিস্টের কাছে সুস্থ মহিলার চেক আপ করাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তার হেলথ চেক আপ একটা নির্দিষ্ট বয়সের পরে, 35-40-এর পরে, বা আরেকটু কোনো ক্ষেত্রে 45-এর পরে, যদি একদম তিনি নিরোগ থাকেন, অন্তত বছরে একবার কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ হওয়া ভালো। তার কারণটা হচ্ছে যেখানে সিমটমস হয় সেগুলো তো আমরা জানতে পারি।
কারুর দাঁতে ব্যথা হচ্ছে তিনি জানতে পারেন, কারুর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয়েছে তিনি জানতে পারেন, জ্বর হলে যে কারণেই হোক বোঝা যায়। কিন্তু ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলো কিন্তু শুরুতে বোঝা যায় না। একদমই। তো কাজেই সেই চেক আপগুলো হওয়াটা এই কারণে দরকার যে ধরুন আজকে থেকে একজনের ব্লাড সুগার হলো, কিন্তু তিনি যদি 1 বছর বাদে ও জানতে পারেন, সেটা ধরুন আজকে টেস্ট করানো হয়েছে সবকিছু নর্মাল, কাল বা পরশু থেকে সূত্রপাত হয়েছে, কোনো না একদিন কোনো দিন থেকে তো সূত্রপাত হয়, তাহলে অন্তত তিনি 363 দিনের মাথায় জানতে পারলেন। কিন্তু যদি তিনি কোনোদিনই চেক আপ না করান, সিমটমস না হলে, তাহলে অনেক রোগের ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। একদম। আচ্ছা, কোন কোন সিমটমস গুলো একেবারেই অবহেলা করা উচিত নয় বলে আপনি মনে করেন? গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তো একটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলারিটি, অতিরিক্ত ফ্লো, অসহ্য ব্যথা বা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ যেগুলো হচ্ছে, এগুলোকে একদম ইগনোর করা উচিত না। যদি খিদে কমে যায়, যদি ওজন হঠাৎ করে বিনা কারণে জিমেও যাচ্ছেন না, খাবারও কন্ট্রোল করছেন না, কিন্তু সিগনিফিকেন্ট ওয়েট লস হয়, যদি মাঝে মাঝে জ্বর আসে, এই ধরনের জিনিসগুলো, কোনো লাম্প হচ্ছে, সেই জায়গাগুলোকে একদমই ইগনোর করা উচিত না। এর পাশাপাশি মনে রাখতে হবে যে ফ্যামিলি হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। যে কারুর যদি পরিবারের মা বাবা বা দাদু ঠাকুমা কাকা জ্যাঠা মাসি পিসি ভাই বোন কারুর মধ্যে যদি টিউমার, ক্যান্সার, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, থাইরয়েড থাকে, সেটা কিন্তু জেনেটিক্যালি ট্রান্সমিটেড হতে পারে। এমনকি ক্যান্সারের ক্ষেত্রে বলবো যে ইউটেরাস, ওভারি, ব্রেস্ট, কোলন, এই ক্যান্সারগুলো কিন্তু ফ্যামিলিয়াল ট্রি দিয়ে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে একজন মহিলার থেকেই মহিলার উত্তরাধিকার হবে তার কোনো মানে নেই, কারণ ব্রেস্ট আর কোলন ক্যান্সার কিন্তু পুরুষদেরও হতে পারে। একদম। কাজেই এই দিকগুলো খুব গুরুত্বপূর্ণ দেখা, এই ইতিহাসগুলো গুরুত্বপূর্ণ। আর কোনো সিমটমস কখনোই নেগলেক্ট করা উচিত না। একদমই তাই। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, সবসময় অনেক ক্ষেত্রে এরকম একটা মিথ বলা যেতে পারে যে আছে কোনো প্রবলেম হলে বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রেও হয়তো ওই মহিলাকেই চার্জ করা হয়, তোমার কারণেই হচ্ছে না। পুরুষরা সচরাচর, এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ এখন আস্তে আস্তে বদলাচ্ছে, কিন্তু এটা তো ঠিকই। যদি আমরা বলি যে এ পৃথিবীর যা কিছু সুন্দর অর্ধেক তার নারী, অর্ধেক তার নর, তাহলে যা কিছু কারণে অসুবিধে সেখানেও কিন্তু অর্ধেক তার নর আছে। যেমন বন্ধ্যাত্বের ক্ষেত্রে যেটা বলা হয় যে প্রায় 40% বা 40 থেকে 45% ক্ষেত্রে পুরুষের রেসপন্সিবিলিটি থাকে বা তার কোনো ফ্যাক্টরসের জন্য। এক্ষেত্রে কোনো দায়ী শব্দটা আমি ব্যবহার করি না, কারণ এখানে এটা কোনো অপরাধ কিছু নয়। তার একটা শারীরিক প্রবলেম বা তার কোনো একটা কেমিক্যালস তার শরীরে, কোনো একটা হরমোন তার শরীরে, তার একটা অ্যাবারেশন, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর 40% ক্ষেত্রে মহিলারা, এবং উভয়ই আছে বেশ কিছু শতাংশ। আর কতগুলো ক্ষেত্র আছে যেখানে কোনো বুদ্ধিতে বা যুক্তিতে বা বিজ্ঞানের মাধ্যমে তার কোনো ব্যাখ্যা মেলে না, যাকে আমরা আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলি। কাজেই এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং নারী বা স্বামী এবং স্ত্রী দুজনেরই ইভ্যালুয়েশন হওয়াটা দরকার। একদম। তো পিরিয়ডস অনিয়মিত হলে সেটা কতদিন অপেক্ষা করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? দেখুন, অনেক সময় সেটা নির্ভর করে যে তার কতটা নিয়মিত হতো। একটা তো অনিয়মিত হওয়ার কারণ প্রেগন্যান্সি, সেই ব্যাপারটা যদি এক্সক্লুড করে নেওয়া যায় তাহলে তো একটা সাইকেল হলেই সাধারণত যখন আসে না 1.5-2 মাস 3 মাস বাদে, তখন সবাই চিকিৎসকের কাছে যায়, টেস্ট একটা করা হয়, তারপরে চিকিৎসকের কাছে যায়। আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে যে যদি তার অন্য আদার কোনো সিমটমস না থাকে, তার ওজন বেশি নয়, তার সুগার নয়, এখন পলিসিস্টিক ওভারিকে এখন এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বলা হচ্ছে, PMOS নাম হয়ে গেছে এখন। আর শুধু ওভারি সিস্টটা ব্যাপার না, এটা হচ্ছে এন্ডোক্রিন একটা ফ্যাক্টর, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। এরম যদি কিছু না থাকে তাহলে কিন্তু আমি সাধারণত বলি যে পিরিয়ডস
আবার আনা হোক কোনো ওষুধ দিয়ে, সেটা ওষুধের মাধ্যমে চলে আসে। তারপরের সাইকেলগুলো কেমন হচ্ছে সেটা প্যাটার্নটা দেখার জন্য। একটাতেই যা স্কিপ হয়েছে দেখে আমি ব্যাটারি অফ ইনভেস্টিগেশনস অর্ডার করে দিলাম, সেটা জাস্টিফাইড নয়। এর পাশাপাশি যাদের ওভারওয়েট আছে তাদের একটু ওয়েট রিডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট। লাইফস্টাইল মডিফিকেশন এবং লাইফস্টাইল ডিজিজই এখন বেশিরভাগ কিছু, তো সেই কারণে সেই দিকটাও আমাদের নজরে রাখতে হয়। শুধু যে ইনভেস্টিগেশন করা বা সব কিছুরই যে একবারে ইনিশিয়াল ফেজেই চিকিৎসা করতে হবে, অনেক ওষুধ দিতে হবে, সেটা কিন্তু নয়। একদম। তা পিরিয়ডস অনেকে আছেন, তাদের কিছু কারণে হোক বা অকারণে হোক, তারা অনেক সময় এরকম হয় যে ওষুধ খেয়ে ডেটটা পেছায়, এটা কতটা ক্ষতিকর? ক্ষতিকর ব্যাপার নয় এটা। দেখুন, পুরোটাই হরমোনাল ব্যালেন্স। ওষুধ খেয়ে যেগুলো খাচ্ছে সেগুলো সবই হরমোনস এবং প্রচলিত পদ্ধতিতেই সেটা করা হচ্ছে। এগুলো সাধারণত হয় বিয়ের অকেশন বা কারোর হয়তো কেউ অ্যাথলিট বা স্পোর্টস পার্সন, তাদের কোনো ইভেন্ট রয়েছে, সেখানে একটা অসুবিধার মধ্যে পড়া, বা কোনো কেউ অনেক সময় অনেকে হয় যে কোথাও পুজো দিতে যাচ্ছে, যদিও এটা মিথ যে পুজোর সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু আমি এর মধ্যে ঢুকতে চাই না, এটা মানুষের বিশ্বাস। কাজেই যদি কেউ বলেন যে পেছনোর ব্যাপার, সেটা সেক্ষেত্রে খুব বেশি ক্ষতির কিছু নেই। একদম। পিসিওএস এখন বাড়ছে কেন? পিসিওএস একটা লাইফস্টাইল ডিজিজ, এটা যত দিন যাবে বাড়বে, কারণ আমাদের মধ্যে ওবেসিটি বাড়ছে, আমাদের মধ্যে ডায়াবেটিসের টেন্ডেন্সি, ভারতবাসীদের মধ্যে এমনিতেও এথনিকসিটি ফ্যাক্টর একটা আছে। কিছুদিন আগে একটা কনফারেন্সে আমি বলছিলাম যে আমরা বোধহয় স্বভাবের দিক থেকে খুব মিষ্টি, তো সেই মিষ্টত্বটা আমাদের রক্তের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে ভারতবাসীদের। তো আমরা এখন কিন্তু গ্লোবাল ডায়াবেটিক ক্যাপিটাল। এটা গর্বের বিষয় কিছু নয়, কিন্তু এটা একটা আশঙ্কার বিষয়। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু পিসিওএস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বা পিএমওএস এর। তো সেই কারণে আমি বলবো যে ছোটবেলার থেকেই এই অনেক বাচ্চাদের দেখা যায় ওজন বেড়ে যাচ্ছে, তাদের পিরিয়ডস ঠিকমতো আসছে না, তাদের পিম্পলস হচ্ছে বা হার্সুটিজম হচ্ছে, হেয়ার গ্রোথ অবাঞ্ছিত হচ্ছে, বা অনেক সময় ঘাড়ে বা অন্যান্য জায়গাতে একটা কালো দাগ থাকে, সেটাকে অ্যাকান্থোসিস বলা হয়। অনেক সময় তাদের প্রেশার বেশি থাকে, সুগার, ভবিষ্যতে ডায়াবেটিক হওয়ার চান্স থাকে, কোলেস্টেরল বাড়ার চান্স থাকে, তাদের হার্ট ডিজিজ হওয়ারও চান্স থাকে। এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু কোনো পর্যায় নেই যেই পর্যায়কে পিএমওএস বা আগেকার পিসিওএস সেটা এফেক্ট করতে পারে না। ভবিষ্যতে তাদের প্রেগনেন্সি হলে ব্লাড সুগারের চান্স বেশি থাকে, প্রথম কথা ইনফার্টিলিটির একটা চান্স থাকে, প্রেগনেন্সি হলে সেখানে ডায়াবেটিক হওয়ার চান্স থাকে, সেই যে বাচ্চাটি জন্মাবে তার ভবিষ্যতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিএমওএস হওয়ারও চান্স থাকে যদি ফিমেল চাইল্ড হয়। মেল চাইল্ড হলেও তার ভবিষ্যতে হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, ভবিষ্যতে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো কাজেই এত কিছু ফ্যাক্টরস রয়েছে, তার সঙ্গে তো হাইপারটেনশন, ডায়াবেটিস, করোনারি হার্ট আর্টেরিয়াল ডিজিজ, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলো তো থাকতেই পারে। সেই জন্য যেটা আমরা বলি যে বাচ্চাদেরকে তো শুধু এটা খাবে না ওটা খাবে না বললে হবে না, সপ্তাহে 1-2 দিন তাদের অ্যালাউ করতে হবে, নইলে তারা শুনবেও না এখনকার যেরকম সিস্টেম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদেরকে এনগেজ করুন খেলাধুলোয়। বাচ্চারা এখন খেলে না, সারাক্ষণ তারা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকে। তারা নাচ গান অনেকে শেখে নাচের মাধ্যমে, কেউ এখন জুম্বা আছে একটা, তারপরে সুইমিং বা যে কোনো স্পোর্টস যাতে রিগোরাস অ্যাক্টিভিটিস হয়, জিমের পাশাপাশি, জিম তো একটা পদ্ধতি আছেই, সেগুলোর মাধ্যমে কিন্তু ওজনকে নিয়ন্ত্রণে রাখা যায় বা একটা সুন্দর লাইফস্টাইল গড়ে তোলা যায়। এবং রক্ত সঞ্চালন থেকে শুরু করে মাসেলের গ্রোথ, তার মনের পুষ্টি, সব কিছুই হয়। আমি একটা কথা বলি, আমি একবার একজনকে বললাম, তার মেয়েকে নিয়ে এসেছিল, তার পিএমওএস আছে, তো বললাম যে খেলাধুলোতে এনগেজ করতে। 2 মাস বাদে দেখি ওজন বাড়িয়ে এসছে। আমি তখন বললাম খেলাধুলোয় দেননি? বললো হ্যাঁ দিয়েছি। কিসে দিয়েছেন? বললো চেসে। তো সেরকম করে হবে না, যে খেলাধুলোর সাথে অ্যাক্টিভিটিস রয়েছে। আর এখন তো দেখুন রোল মডেলের অভাব নেই, যদিও 2 দিন আগে ইন্ডিয়া হেরে গেল,
কিন্তু হরমনপ্রীত বলুন, রিচা বলুন, স্মৃতি মান্দানা বলুন, জেমিমা বলুন, এরা এখন আমাদের ভারতের প্রত্যেক ঘরে ঘরে তাদের ফ্যান রয়েছে। তো ন্যাচারালি তাদের মতো হওয়ারও একটা ব্যাপার রয়েছে। শিলিগুড়ি টেবিল টেনিসের শহর, এখান থেকে মান্তুদি, কস্তুরি এরকম অজস্র ভালো ভালো তারকা বেরিয়ে এসছে। তো কাজেই রিগোরাস স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে যদি থাকে, আমার মনে হয় যে অনেকটাই নিয়ন্ত্রণে শুধু পিএমওএস কেন, অন্যান্য অনেক ডিজিজই রাখা যায়। একদম। আপনি তো অনেক বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত, তো আপনার এত দিনের যে একটা এক্সপিরিয়েন্স, তার থেকে আমি জানতে চাইছি যে এমন কোনো ভুল ধারণা আছে যেটা প্রায় সব মহিলারাই বিশ্বাস করেন কিন্তু এটা বিশ্বাস করা ঠিক নয়? এইটা কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন হচ্ছে সিজারিয়ান এখন স্পাইনাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে হয়। তো তারপরে তার যে কোনো কারণেই ব্যথা হোক, পিঠে চোট লেগে ব্যথা হোক, তার ওজন বাড়ার কারণে ব্যথা হোক, স্লিপ ডিস্ক হয়ে ব্যথা হোক, সবার ধারণা হবে ওই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছিল তার কারণে ব্যথা হয়েছে। তারপর কপারটি দেওয়া মানেই হচ্ছে সেখানে ইনফেকশন হয়। এগুলো অনেক কিছু মিথ আছে যেগুলো সব ক্ষেত্রে সত্যি নয়। আরেকটা মিথ হচ্ছে যে দেখুন, অনেকে মনে করেন, এই কথাটা অনেকের খুব কমন টার্মিনোলজি, যে মেনস্ট্রুয়েশনটা ঠিক, ব্লাড ফ্লোটা ঠিক ক্লিয়ার হলো না, এবং কম হলে কিন্তু লোকে আতঙ্কিত হয়। ধরুন 4 দিন 5 দিন চলতো, তার বদলে 3-4 দিন চলছে, তখনই তারা কিন্তু অনেক টেনশনে থাকে। ব্যাপারটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড কিন্তু কোনো অপবিত্র ব্লাড নয়, সেটা নিয়েও একটা ধারণা রয়েছে। এটা অ্যাবসলিউটলি একটা ফিজিওলজিক্যাল প্রসেস। কাজেই প্রচুর মিথ রয়েছে, শুধু মহিলাদের মধ্যে না, পুরো সমাজের মধ্যেই আছে, যার ফলে মহিলাদের মধ্যেও সেটা সঞ্চারিত হয়েছে। তো এরকম অনেক কিছুই আছে। তারপর কিছু কিছু বলে, মনেও থাকে না যে কোন কি খেলে নাকি ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, কি খেলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে, এরকম জিজ্ঞেস করে, তখন বলতে হয় যে এরকম কিছু ব্যাপারই নেই। আচ্ছা, এই রকম একটা কথা শোনা যায় যে যমজ কোনো সবজি বা যমজ কোনো ফল খেলে পরে যমজ বাচ্চা হওয়ার একটা প্রবণতা আছে, এটা শোনা যায়, কিন্তু এটা কতটা সত্যি? একদমই সত্যি নয়। যদি সত্যি হতো তাহলে তো ঘরে ঘরে যমজ বাচ্চা জন্মাতো, কারণ তাহলে যমজ সবজি আর যমজ ফল খাওয়ার মধ্যে অসুবিধার কি ছিল? একদমই তাই। তা এবার চলে আসি, এই যে ইন্টারনেট দেখে নিজে নিজে ওষুধ খাওয়া, এটা কতটা বিপজ্জনক? এটা অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হতে পারে, কারণ আপনি ইন্টারনেটে যেটা দেখছেন, এই ডিজিজে এই সিমটমস, আপনি আপনার সিমটমস দেখে সার্চ করছেন, তার এই ওষুধ। কিন্তু তার সঙ্গে আরো কিছু বিষয় থাকে, যে তার শরীরের ক্ষেত্রে কোন ওষুধ স্যুট করবে, তার অন্যান্য কোনো ডিজিজ আছে কিনা, অন্য ওষুধ তিনি খান কিনা, আদৌ তার ওই ডায়াগনোসিসটা ঠিক কিনা, কারণ তার তো কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, তিনি ইন্টারনেট দেখছেন। অনেক ক্ষেত্রে লেগে যায়, ইন্টারনেট দেখে না লাগার কিছু নেই, কিন্তু সব রোগের ক্ষেত্রে এটা করা উচিত না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এমনকি দীর্ঘদিন অবহেলা করে এটা ওটা শুধু সার্চ করে, বা পুরনো একটা হলুদ হয়ে যাওয়া বাড়ির প্রেসক্রিপশন, সেম সিমটমসে হয়তো কারোর রিলিফ হয়েছিল, তারপরে তার সেই ওষুধটাই তারা কিনে খেয়ে, মায়ের সময়ের কোনো প্রেসক্রিপশন, সেটা সে দেখে সেই ওষুধটাই কিনে খাচ্ছে, তারাও তো আদৌ সেই রোগ হয়নি। কাজে চিকিৎসকের পরামর্শ আমার মনে হয় নেওয়াটা দরকার বেশিরভাগ ক্ষেত্রে। একজন গাইনোকোলজিস্ট হিসেবে কোন প্রশ্নটা আপনি চান যে প্রত্যেক মেয়ে অন্তত একবার আপনাকে করুক? দেখুন, এইটা এরকম কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকতে পারে না, কিন্তু গাইনোকোলজিস্ট হিসেবে থেকে অবস্টেটিশিয়ান হিসেবে, যেটা হচ্ছে আমরা যখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করাই বা সিজারিয়ান করি, যখন একটি বাচ্চা জন্মায়, তখন প্রথম প্রশ্নটা থাকে ছেলে না মেয়ে, কি হয়েছে। হ্যাঁ, কিন্তু একবারও কেউ জিজ্ঞেস করে না যে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা সব দিক থেকে। তো আমার মনে হয় এই প্রশ্নগুলো মানুষের মধ্যে বেশি করে আসা উচিত। বেশ, আমরা এবার একটু র্যাপিড ফায়ারে চলে আসি। একদম মধ্যে আবার র্যাপিড ফায়ার, শেষ দিকে চলে এসেছি। আপনার কি মনে হয় এখনো পর্যন্ত সবচেয়ে বড় মিথ? আমি এর আগেই বললাম যে মেনস্ট্রুয়াল ব্লাড অপবিত্র, সেটা একটা মিথ। তারপর সিজারিয়ানের সময় যে পিঠে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেয়, তার কারণে জীবনের যে কোনো পিঠের ব্যথা সেটাই কারণ, সেটাও একটা মিথ। একদম, কাজে এরকম অনেক মিথ আছে। বেশ, সবচেয়ে জরুরি স্বাস্থ্য পরীক্ষা কি?
সবচেয়ে জরুরি স্বাস্থ্য পরীক্ষা বলে কিছু হয় না, কিন্তু এখন যদি আমি ভারতীয়দের ইন্ডিয়ান পার্সপেক্টিভে দেখি, অবশ্যই ডায়াবেটিসের ব্লাড সুগার পরীক্ষা, এবং যদি আমি অ্যানিমিয়া মুক্ত ভারত করতে চাই, এবং সত্যি কথা বলতে আমাদের সুস্থতার একটা সূচক হচ্ছে আমাদের হিমোগ্লোবিন লেভেল, তো সেটা আমরা হিমোগ্লোবিন বা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ব্লাড সুগার আমি বলবো। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু আমরা এখন লড়ছি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু এইচপিভি টেস্টিং বা প্যাপসমিয়ার এটা করা উচিত। আর এই প্রসঙ্গে বলছি যে সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এখন স্কুলগুলোতে, পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে, 15 বছর পর্যন্ত এইচপিভি ভ্যাকসিন দেয়া হচ্ছে, যেটা অনেক ক্যান্সারের এগেনস্টেই প্রোটেকশন দেয়, শুধু সার্ভাইকাল না, ভালভাল, ভ্যাজাইনাল, ছেলেদের পেনাইল ক্যান্সার বা জেনিটাল ওয়ার্ডস এসবের ক্ষেত্রে। কাজেই আমার মনে হয় যে যে কোনো ক্যান্সার রিলেটেড সাসপিশন হলে পরীক্ষা স্ক্রিনিং হিসেবে, আর ব্লাড হিমোগ্লোবিন, ব্লাড সুগার, আর সাব হিমালয়ান বেল্টে অবশ্যই থাইরয়েড টেস্ট, এটা করা উচিত। একদম। সবচেয়ে অবহেলিত রোগ কোনটা? সব থেকে অবহেলিত রোগ ওইভাবে বলাটা খুব মুশকিল, কিন্তু সব থেকে অবহেলিত, যেহেতু আগেকার ট্র্যাডিশন ধরলে বাড়ির মহিলারা থাকতেন, কাজেই সেই হিসেবে আমি বলবো যে তাদের যে কোনো রোগই সব থেকে অবহেলিত। কিন্তু একটা বলবো, যদি যে জিনিসটা সব থেকে ডেঞ্জারাস হয় সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। সেটা শুরুতে বোঝা যায় না, শুরুতে অম্বল বা অ্যাসিডিটি বা কনস্টিপেশন বা পেটে অল্প ব্যথা হচ্ছে, এটা নিয়েই থাকে, কিন্তু তারপরে নেগলেক্ট করতে করতে অনেক সময় হয় তারা স্টেজ 3 বা 4-এ পৌঁছে যায়। এরকম আমি অজস্র পেশেন্টকে দেখেছি, এবং আমার মনে হয় এই জিনিসগুলো কিছুটা অবহেলিত। এছাড়া আমাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলো যে সবাই খুব ডিলিজেন্টলি ফলো করে সেটাও নয়। কাজে যে কোনো রোগ এটা তার মাইন্ডসেটের উপর নির্ভর করে। একদমই তাই। কোন বয়সে এইচপিভি ভ্যাকসিন? এইচপিভি ভ্যাকসিন এখন 9 থেকে 14 পর্যন্ত ফ্রি অফ কস্টে দেওয়া হবে। 15 থেকে 26 অবধি 9 থেকে 26 ম্যাক্সিমাম প্রোটেকশন। কিন্তু এখন এটা বলা হচ্ছে যে যেহেতু সিএ ভালভা, সিএ ভ্যাজাইনা বা কিছু ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের যে লেটেন্সি, মানে সেই পিরিয়ডটা প্রায় 15-20 বছর, এমনকি আপ টু 45 দিলেও কিন্তু কিছু না কিছু এফেক্ট হবে। হয়তো সেই এফেক্টটা আগের মতো হবে না, কিন্তু আমি বলবো যারা, যেহেতু এখন এটা একটা ড্রাইভ শুরু হয়েছে, আমিও মেডিকেল কলেজে আমার ব্যক্তিগত উদ্যোগে ক্যাম্প অনেক অর্গানাইজ করেছি, অন্যান্য জায়গাতেও করেছি, প্রায় 100-5 মেয়েরাই বেশি, কিছু ছেলেও নিয়েছে, তারা এইচপিভি ভ্যাকসিন নিয়েছে। আগে বলা হতো সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, কিন্তু এখন যেহেতু অন্যান্য অনেক রোগকে প্রিভেন্ট করে, ক্যান্সারকে প্রিভেন্ট করে, কাজে এইচপিভি ভ্যাকসিন বলাই ভালো। একটা স্বাস্থ্য অভ্যাস বলুন যা প্রত্যেক মহিলার থাকা উচিত। নির্দিষ্ট একটা বয়সের পরে আমি বলবো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ফর আর্লি স্ক্রিনিং অফ ব্রেস্ট ক্যান্সার। এছাড়া আমি বলবো যে হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, এর বাইরে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কিছু হয়ে যায়। বেশ, একটা শব্দে শুনবো, একটি খাবার যা প্রতিদিন খাওয়া উচিত। এখন যেটা মন চায় সেগুলো বললে তো লোকে অনেক অ্যাডভার্স কমেন্ট করবে, তো কি আর বলবো, যেরকম ইন্ডিয়াতে ডায়াবেটিক পপুলেশন বাড়ছে, তাহলে কি উচ্ছে বা করলা বলবো? যে কোনো প্রোটিনযুক্ত খাবার, হাই প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। এটা নিঃসন্দেহে, যে নিরামিষ খান তার পনির, সয়াবিন, যিনি আমিষ খান তার ক্ষেত্রে মাছ, মাংস, ডিম, মাংসের মধ্যে চিকেনটা প্রেফার করা উচিত। তো এগুলোই আমি বলবো। একদম লাস্ট, একটি কাজ যা একেবারেই করা উচিত নয়। একটি কাজ ফ্রম গাইনোকোলজিক্যাল পার্সপেক্টিভ আমি যেরকম সমাজকে দেখেছি, জেন্ডার বায়াস। বেশ,
একদম ভীষণ ভালো লাগলো আজ এই বিশেষ দিনে আপনাকে পেয়েছি আমরা। বলা ভালো যে এটা সাক্ষাৎকার কম একটা আড্ডা হলো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবং সেই সঙ্গে শেষ করব, তবে জানিয়ে রাখি যে ডাক্তারবাবু কিন্তু শুধু যে ভালো গাইনোকোলজিস্ট তা কিন্তু নয়, তার পাশাপাশি তিনি একজন মানে নেশাগতভাবে সঙ্গীত শিল্পী, গান গাইতে ভীষণ আমাকে ভালোবাসেন। সঙ্গীত শিল্পী বলা যায় না, আমি গান কখনো শিখিনি, আচ্ছা। কিন্তু ভাল লাগে। আমি ছোটবেলায় তবলা শিখেছিলাম, কিন্তু শিল্পী সত্তা তো একটা আছে, নিশ্চয়ই সেটা তো একদম ভাল লাগে। একদম। তো একটা গান হোক আজকের এই বিশেষ দিনে যখন এসেছেন আপনি। কি গান গাইবো, আধুনিক না রবীন্দ্রসঙ্গীত, আপনার কি শুনতে ইচ্ছে। চান? দেখুন, আমরা সবাই চাই যে আমরা যে কাজ করছি তাতে একটা অমরত্ব লাভ করতে। একদম। তো সেই জন্য আমার একটা অত্যন্ত প্রিয় গানের কিছুটা অংশ শোনাচ্ছি। কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন, তিনিও ডাক্তার, কাজেই তার ওই জন্যই তার সুর করা গানই গাইছি। বেশ। শ্রদ্ধেয় ডাক্তার নচিকেতা ঘোষ এবং গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আমি চেষ্টা করছি। অসথের ছায়ে ত্রের ক্লান্তি ভুলে রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে আমার গান খুঁজো তুমি তারি মিরে। আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। পান্থ পাখির কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। ঝরা পাতাদের মরুধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে। পরাগ ঝরানো স্বপ্ন ঝরানো মনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমার গান খুঁজো তুমি তারি মিরে। আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানের স্বরলিপি লেখা রবে। ভীষণ সুন্দর, এটা আমাদের উপরি পাওনা। আমি প্রস্তুত ছিলাম না, জানি না কেমন হয়েছে। ভীষণ ভীষণ ভালো। সারাদিনের ব্যস্ততার মাঝেও প্র্যাকটিস করা হয় টুকটাক, তাই তো? প্র্যাকটিস মানে দেখুন, আমি সারগাম স্কেল কিছুই জানি না, কাজেই যে গানগুলো জানি বা যেগুলো শুনে ভালো লাগে সেগুলোই বিভিন্ন সময় গুনগুন করি, এতে স্ট্রেস রিলিফ হয়। আর আজকে এই প্রসঙ্গে গানের কথা এলো, বলছি যে মিউজিক থেরাপির একটা রোল কিন্তু আমাদের ক্ষেত্রে রয়েছে। স্ট্রোক পেশেন্ট হোক বা গর্ভজাত শিশু, সবার উপরেই রয়েছে। আমার আন্ডারে এখন একটা থিসিস চলছে, রিসার্চ ওয়ার্ক চলছে, আমার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি করছে যে
লেবারের ক্ষেত্রে মিউজিক থেরাপির রোল দেখা যাক কি বেরোয়। কিন্তু কিছুদিন আগে দেখা গেছিল যে একজনের ডেলিভারি হওয়ার সময় তার বাচ্চার হার্টবিট একটু খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু মিউজিকটা চলতে চলতে হার্ট রেট কিন্তু নর্মালসিতে চলে এলো। কাজেই অনেক গবেষণা অনেক কিছু নিয়ে হচ্ছে। একদম। কাজেই সুর, সঙ্গীত আর চিকিৎসা বোধহয় এক সুরেই বাঁধা। খুব সুন্দর বললেন। আমরা এই সুর, সঙ্গীত আর চিকিৎসা এক সুরেই বাঁধা এই দিয়েই আজ শেষ করছি, এবং শেষ করার আগে আজ এই ডক্টরস ডেতে সকল ডক্টরদের আমুদরিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমি অবশ্যই একটু একটা শ্রদ্ধা। কথা বলছি, একজন ডাক্তার হচ্ছেন একটা টিমের লিডার, কিন্তু ডক্টরস ডে সত্যিকারের কিন্তু সমস্ত চিকিৎসক আর চিকিৎসা কর্মীদের দিন। সেখানে ডাক্তার রয়েছেন, বিভিন্ন স্ট্রিমের ডাক্তার রয়েছেন, নার্সিং পার্সোনেল রয়েছেন, নার্সিং স্টাফরা, অ্যালায়েড মেডিকেল যাকে আমরা আগে প্যারামেডিকেল বলতাম, মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন, চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত ফার্মাসিস্ট যারা, অন্যান্য সকল মানুষ রয়েছেন। কাজেই এটা আমাদের সবার ডক্টরস ডে। তাদের সবার অবদান বাদ দিয়ে কিন্তু একজন ডাক্তার তার সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছাতে অসমর্থ। একদমই তাই। তো সকলের জন্য অনেক অনেক, আপনার কথা অনুযায়ী একদমই তাই উনি যেটা বললেন। তো সকলের জন্য আমুদরিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েই এখন শেষ করছি। আবারও ফিরবো অন্য কোনো পর্ব নিয়ে। আপনাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো, একটা ভালো আলোচনা হলো। সবাইকে আমার নমস্কার। একদম। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।